নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে রাজ্য বিধানসভা নির্বাচন। রাজ্যের 126 বিধানসভা নির্বাচনে যেভাবে বিধানসভা নির্বাচনের যত দিনক্ষণ এগিয়ে আসছে ততই কিন্তু নির্বাচনী পারদটা এগিয়ে চলছে। এর ব্যতিক্রম নয় কিন্তু আমাদের ধলাই বিধানসভা। 120 ধলাই বিধানসভা নির্বাচনে আজকে যদি আমরা প্রাক নির্বাচনে আলোচনা করি তাহলে বিগত দিনে যেগুলো নির্বাচন বা উপনির্বাচন হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে মূলত দুটা দলের মধ্যেই ফাইট হয়েছিল, কংগ্রেস এবং বিরোধী মাফ করবেন বিজেপি এবং কংগ্রেস। শাসনকালে যেই থাকুক না কেন, সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক, এখানে কিন্তু ফাইটটা মূলত দু দলের মধ্যেই হয়ে থাকে। বিগত যতগুলো উপনির্বাচন হয়েছে বা যেগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনের মধ্যেই কিন্তু ফাইট হয় দুটা দলের মধ্যে। তো এখানে মূলত দুটা দলই এবারই কিন্তু নিজেদের প্রার্থী প্রক্ষেপ করবে, কিন্তু কাকে প্রার্থী প্রক্ষেপ করবে সেটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় ব্যাপার। নির্বাচনী দিনক্ষণ যতই এগিয়ে আসছে দুটা দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক মনোনয়ন প্রত্যাশী যারা আছেন প্রত্যেকরা কিন্তু হাটে বাজারে প্রত্যেকের ঘরে গিয়ে কিন্তু নিজেদের সমর্থন আদায় করতে ব্যস্ত হয়ে পড়েছেন। যদি আমরা শাসক বিরোধীর কথা মাফ করবেন শাসক বিজেপির কথা বলে থাকি, সেখানে বিজেপির থেকে কিন্তু বর্তমান যিনি বিধায়ক আছেন নিহার রঞ্জন দাস, উনার পাশাপাশি অমিয়কান্তি দাস জেলা বিজেপির কার্যনির্বাহী সদস্য এবং প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য থেকে শুরু করে রুকনি গঙ্গানগর জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, চারজন কিন্তু নিজেদের পালে হাওয়া তুলতে এক একটা মুহূর্তকে কিন্তু স্মরণীয় করে রাখতে চাইছেন। ধলাই বিধানসভার প্রত্যেকটা কোনায় কোনায় নিজেদের পালে হাওয়া তুলতে কিন্তু নিজেদের সমর্থকদের নিয়ে ব্যস্ত আছেন। এবার যদি আমরা প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের কথা বলি, এখানে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে যিনি বিগত উপনির্বাচনে লড়াই করেছিলেন কংগ্রেসের প্রত্যাশী হিসাবে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, উনি তো মাঠে আছেনই। ওনার সঙ্গে 2006 সালে যিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনয়নে ধলাইয়ে লড়াই করেছিলেন হীরক দাসও মাঠে আছেন। কিন্তু এখানে সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে গিয়ে যে হীরক দাস এবং ধ্রুবজ্যোতি পুরকায়স্থ কিন্তু বিগত দুটা নির্বাচনে ধলাই বিধানসভা থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে লড়াই করে পরাজিত হয়েছেন। তো ওনাদের পাশাপাশি বাকি যে দুজন আছেন ওনারা হচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন আধিকারিক সন্তোষ দেগওয়াল এবং চান্ডিঘাটের বাসিন্দা অনুপ রায়। চারজনই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস দলের হয়ে নিজেদের পালে হাওয়া তুলতে বা নিজেদের সমর্থন আদায় করতে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মিনিট কিন্তু ধলাই বিধানসভার বিভিন্ন প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। এবারে আমরা যদি ক্ষমতাসীন বিজেপির কথা বলে থাকি, বিজেপির হয়ে কিন্তু মূলত চারজন লড়াইয়ে আছেন। প্রথম হচ্ছেন গিয়ে বর্তমানের বিধায়ক যিনি আছেন নিহার রঞ্জন দাস। তো নিহার রঞ্জন দাসের বিষয়ে যদি আমরা অল্প ব্যাখ্যা করতে চাই, বিগত উপনির্বাচনে কিন্তু মতবিরোধ থাকা সত্ত্বেও কিন্তু অল্প ব্যবধানের ভোটে তিনি জিতেছিলেন। সেখানে সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে ধলাই বিধানসভার বিশিষ্ট হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস, যিনি বিগত ধলাই উপনির্বাচনে নির্দল প্রত্যাশী হিসাবে লড়াই করেছিলেন এবং প্রায় 6000 ভোট উনি বিজেপির কেটেছিলেন। কিন্তু এবারের নির্বাচনে 2026-এর যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনকে ঘিরে যে তৎপরতার সৃষ্টি হয়েছে সেই তৎপরতায় কিন্তু অমলেন্দু দাস সরাসরি নিহার রঞ্জন দাসকে সমর্থন করছেন। এবারে দ্বিতীয় এবং আরেকটা কথা হচ্ছে এখানে গিয়ে যে গত বিধানসভা নির্বাচনে যে হাওয়াটা ছিল এবার কিন্তু ধলাই বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে হাওয়াটা নেই, কারণ বিজেপির গোষ্ঠীকুন্দল বা দলীয় গৃহকুন্দল সেটা কিন্তু ধলাই বিধানসভা নির্বাচনে আমরা আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখতে পেরেছি। সেটা হচ্ছে গিয়ে যে নিহার রঞ্জন দাসের বিরুদ্ধে গত বছরও যে বহিরাগত বলে যে তকমাটা ছিল, এবার কিন্তু উনার ঘরেরই লোক অর্থাৎ পার্টির কিছু লোক উনার বিরুদ্ধে উনার বিরুদ্ধে ঘরের লোক ঘরের শত্রু বিভীষণ যাকে বলে সেটা কিন্তু আমরা বিজেপির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ওনাকে বহিরাগত বলে বা ওনার বিরুদ্ধে কিন্তু অনেকটা মিছিলও হয়ে গেছে, দেখতে পারবেন আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় বা আমাদের নিউজ চ্যানেলে দেখতে পারবেন। যারা ভূমিপুত্র আছেন স্থানীয়রা ওনারা কিন্তু ওনার বিরুদ্ধেই করছেন। তো এবার সব থেকে দেখার ব্যাপার হচ্ছে যে গিয়ে নিহার রঞ্জন দাস কি ওনার বিরুদ্ধে থাকা যে তকমা আছে বহিরাগত ওটা কাটিয়ে কি নিজেদের দলীয় টিকিট লাভ করতে পারেন, এটাই দেখার প্রশ্ন হচ্ছে। তারপরেই যে নামটা ধলাই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির আনাচে কানাচে আমরা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সদস্য আমরাঘাটের বাসিন্দা অমিয়কান্তি দাস মহাশয়। আমরা প্রত্যেকটা আনাচে কানাচে ঘুরে বেড়ে দেখেছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু অমিয় দাসের হোর্ডিং, ফেস্টুন, ব্যানার এগুলো লাগানো। কিন্তু জনমনে একটাই প্রশ্ন যে বিগত নির্বাচনে
অমিয়কান্তি দাস যেভাবে নির্দল খেলে উৎসাহী হয়ে যেভাবে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছিলেন, এই নির্বাচনেও কি উনি এভাবে করবেন, না নির্দল হয়ে আগামীতে আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন? এটাই কিন্তু জনগণ উৎসুকতার সঙ্গে দেখছেন, বা ওনার জনপ্রিয়তা যেটা ছিল বিগত নির্বাচনের সময়, এটা কিন্তু অল্প হলেও আমরা হ্রাস পেতে দেখছি। ধলাই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির তৃতীয় যে নামটা আমাদের সামনে উঠে এসেছে সেটা হচ্ছে গিয়ে কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য মহাশয়। স্বপন শুক্লবৈদ্য কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত। উনি ধলাইয়ের যে স্থানীয় লবিবাজি আছে সেই লবিবাজির সঙ্গে কিন্তু উনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নয়। উনার সমর্থক অল্প কম হলেও কিন্তু উনি সামাজিক সংগঠনের মাধ্যমে বিগত বহুদিন ধরে ধলাই বিধানসভার প্রত্যেকটা এলাকায় কিন্তু উনি সামাজিক সংগঠনের মাধ্যমে উনি বিভিন্ন জনসেবামূলক কাজ করে যাচ্ছেন। তারপর অধ্যক্ষ থাকাকালীন বা ওনার যে একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি কি ভারতীয় জনতা পার্টির টিকিট আদায় করতে পারবেন, সেটাই দেখার ব্যাপার। তারপর যেটা ভারতীয় জনতা পার্টির নাম উঠে আসছে সেটা হচ্ছে রুকনি গঙ্গানগরের বর্তমান যিনি জেলা পরিষদ সদস্য আছেন মিহিরকান্তি রায়। মিহিরকান্তি রায় মূলত পূর্বধলাইয়ের বাসিন্দা হলেও কিন্তু রায় নমশূদ্র সমাজ থেকে ওনার নামটা ওনার নামটা কিন্তু রায় নমশূদ্র সমাজ থেকে অনেকটা পার্টি অফিসে গেছে, বা বিভিন্ন যারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন নমশূদ্র সমাজের বা রায় কমিউনিটির, যারা নমশূদ্র কমিউনিটির আছেন, ওনারা কিন্তু পার্টিতে দাবি জানিয়েছেন যে মিহিরকান্তি রায়কে ভারতীয় জনতা পার্টির প্রত্যাশী হিসাবে প্রক্ষেপ করার জন্য। কারণ ওনাদের দাবিটা হলো যে বিগত যেগুলো নির্বাচন হয়েছে সেগুলোতে কিন্তু নমশূদ্র সমাজ থেকে কোনো প্রত্যাশী ভারতীয় জনতা পার্টি দেয়নি। এবার লক্ষণীয় বিষয় হচ্ছে যে নমশূদ্র সমাজকে কতটা গুরুত্ব দেবে ভারতীয় জনতা পার্টি, এবং ওনাকে কি টিকিট করবে নমশূদ্র সমাজ থেকে ভারতীয় জনতা পার্টি। এবারে আমরা অল্প বিশ্লেষণ করছি বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেস দলের যারা মনোনয়নের জন্য প্রত্যাশা করছেন। এর মধ্যে প্রথম নাম হচ্ছে বিগত উপনির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দলীয় টিকিটে, উনি হচ্ছেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। তো ধ্রুবজ্যোতি পুরকায়স্থ আমরা যদি দেখতে পারি উনি মহাদেবপুরেরই বাসিন্দা, কিন্তু ব্যবসার তাগিদে ইনি বিগত কয়েকদিন থেকে কিন্তু শিলচরেই থাকছেন। তো শিলচরে থাকার কারণে ধলাই এবং শিলচরের যুগ ব্যাপার হচ্ছে যে মাইনরিটি ভোট, কংগ্রেস যেটাকে নিজেদের ভোট ব্যাংক বলে দাবি করে থাকে, বিগত উপনির্বাচনে দেখা গেছে যে দক্ষিণ ধলাইয়ের যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আছে সেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কিন্তু কংগ্রেস আশানুরূপভাবে ফলাফল করতে পারেনি। তো কংগ্রেস কতটা বাজিমাত করতে পারবে সংখ্যালঘু ভোটে, বা সংখ্যাগুরু যারা আছেন এসসি কমিউনিটির ভোট, উনি যে কমিউনিটি থেকে বিলং করছেন এসসি কমিউনিটি বা সংখ্যালঘু যেটা ভোট ব্যাংক কংগ্রেস সচরাচর বলে থাকে, তো ওই ভোট ব্যাংকে কতটা থাবা বসাতে পারবেন এই সাধারণ নির্বাচনে। উনিও কিন্তু পিছিয়ে নেই অন্যান্য প্রার্থীর তুলনায়। উনি প্রত্যেকটা দিন কিন্তু প্রত্যেকের ঘরে যাচ্ছেন, প্রত্যেক জায়গায় যাচ্ছেন, জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তো দেখা যাক যদি উনাকে কংগ্রেস প্রত্যাশী রূপে দেয় তাহলে উনি কতটা সংখ্যালঘু এবং সংখ্যালঘু ভোটে থাবা বসাতে পারবেন, সেটাই দেখার বিষয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় যিনি প্রত্যাশী আছেন, বা আমরা দ্বিতীয়ভাবে বলছি না, আমাদের পর্যায়ক্রমে যিনি দ্বিতীয়তে আসছেন আজকের বিশ্লেষণায়, দ্বিতীয় হচ্ছেন গিয়ে হীরক দাস মহাশয়। আর্থিক দিক দিয়ে যদি আমরা তুলনা করি, হীরক দাস কিন্তু অন্যান্য প্রার্থীদের তুলনায় অল্প সফল। ইনি 2006-এও ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে ধলাই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। তো হীরক দাসও কিন্তু 2011-2016-তে যেভাবে টিকিটের দাবি করেছিলেন, এভাবে অনুরূপভাবে 2026-এও কিন্তু উনি ধলাই বিধানসভার প্রত্যেকটা আনাচে কানাচে জায়গায় নিজের ফেস্টুন ব্যানার লাগিয়ে বা জনসংযোগ সভা হোক বা প্রত্যেকের ঘরে ঘরে গিয়েও কিন্তু উনি বা উনার সমর্থকেরা ওনার সমর্থন আদায় করতে প্রচেষ্টা করছেন। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে হীরক দাস যিনি আছেন উনি কিন্তু সচরাচর গৌহাটি বা দিল্লির অফিস যেগুলো আছে ওগুলোতে কিন্তু নিজের সমর্থন বা নিজের টিকিট আদায় করতে কিন্তু মরিয়া হয়ে পড়েছেন। তো এবার দেখার বিষয় হচ্ছে গিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কি উনি 2011 বা 2016-তে যেভাবে দাবি করেছিলেন এবার কি ওনার দাবিটা উনি টিকিয়ে রাখতে পারবেন, এটাই কিন্তু সবথেকে দেখার ব্যাপার। আজকের আমাদের বিশ্লেষণায় তৃতীয় যে নামটা আমাদের কাছে উঠে এসছে সেটা হচ্ছে সন্তোষ দিগওয়াল। সন্তোষ দিগওয়াল ভারতীয় পাঞ্জাব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক যেটা আছে ওটার শাখা প্রবন্ধক ছিলেন আমাদের ধলাই ব্রাঞ্চে অনেকদিন। তো ব্যাংকে থাকাকালীন উনি সমাজসেবামূলক অনেক কাজ পরোক্ষভাবে চালিয়ে গেছেন, কিন্তু ধলাইতে থাকাকালীন উনার একটা ধলাইয়ের প্রতি মায়া বেড়ে যায়। সেই স্বরূপে উনি চাকরি থেকে রিজাইন দিয়ে ধলাই বিধানসভাতে উনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন চাইছেন।
এবং উনি অল্প সময়ের মধ্যে যেভাবে উচ্চশিক্ষিত বা যেভাবে যুবক বা একটা এনার্জি থাকা লোক অল্প সময়ের মধ্যে কিন্তু নিজের বুদ্ধি কাটিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে কিন্তু একটা সাড়া বসিয়ে ফেলেছেন পুরো ধলাই বিধানসভা সমষ্টিতে। তো ভারতীয় জাতীয় কংগ্রেস কাকে প্রার্থী করে অলরেডি 42টা সিটে ডিক্লেয়ার হয়ে গেছে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রথম প্রার্থী তালিকা। আমরা দেখে নেব যে দ্বিতীয় প্রার্থী তালিকায় ধলাইয়ের কি কোনো নাম, কোন নামটা উঠে আসে, সেটাই হচ্ছে দেখার সবথেকে লক্ষণীয় বিষয়। আমাদের আজকের বিশ্লেষণের আরেকটা নাম হচ্ছে গিয়ে অনুপ রায়। অনুপ রায়ও কিন্তু বিগত উপনির্বাচন যেটা হয়েছিল ধলাইতে, সেখানেও কিন্তু উনি দাবিদার ছিলেন। আর আমরা যদি আর্থিকভাবে তুলনা করে থাকি, অনুপ রায় কিন্তু অন্যান্য প্রার্থী যারা আছেন ওনাদের তুলনায় অল্প হলেও দুর্বল। তো সেই ক্ষেত্রে কিন্তু অনুপ রায় অল্প পিছিয়ে আছেন। পিছিয়ে থাকলেও কিন্তু উনি সংগঠন অনেক দিন থেকে করে আসছেন, যুব কংগ্রেস থেকে শুরু করে ভারতীয় জাতীয় কংগ্রেস অনেক দিন থেকে করছেন। তো সংগঠন কি ওনার দিকে চাইবে বা ওনাকে কি টিকিট প্রদান করবে, সেটাই এখন জনমনের সবথেকে বড় প্রশ্ন। সবথেকে লক্ষণীয় ব্যাপার আমরা যারা ধলাই বিধানসভার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা চায়ের দোকান থেকে শুরু করে বাজার হাট যে কোনো জায়গায় 3-4 জন লোক বসলেই শোনা যাচ্ছে যে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কে মনোনয়ন পাবেন বা ভারতীয় জনতা পার্টি থেকে কে মনোনয়ন পাবেন। কারণ অলরেডি আমরা আমাদের বিশ্লেষণে তুলে ধরেছি যে কারা কারা দাবি করেছেন মূলত। তো এবার কিন্তু এখনও কিন্তু টিকিট ডিক্লেয়ার হয়নি বা নির্বাচনের দিন কোনো ঘোষণা হয়নি। তার আগে যে প্রাক নির্বাচনী যুদ্ধ যেটা আমরা বলে থাকি, প্রাক নির্বাচনী যুদ্ধ কিন্তু প্রত্যেকটা পার্টির যারা সমর্থকেরা আছেন, পার্টির সমর্থক বললে ভুল হবে, এখানে পার্টিতেও কিন্তু লবিবাজি চলছে প্রত্যেকটা পার্টিতেই। তো পার্টির যারা টিকিটের দাবিদার আছেন ওনাদের সমর্থকদের মধ্যে কিন্তু একটা শীতল যুদ্ধ চলছে। প্রত্যেকটা পার্টির শাসক থেকে শুরু করে শাসক বিরোধী প্রত্যেকটা শিবিরেই কিন্তু আনাচে কানাচে ঘুরলে যে কোনো জায়গায় ঘুরলেই খবর পাওয়া যায় যে কে মনোনয়ন পাবেন ভারতীয় জনতা পার্টি থেকে বা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কে মনোনয়ন পাবেন। অল্প কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন আমাদের অসমের ক্ষেত্রে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস অলরেডি নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে প্রথম পর্যায়ের ক্ষেত্রে। বিজেপি কিন্তু এখনও নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তো এবার দেখার বিষয় হচ্ছে গিয়ে যে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বিতীয় পর্যায়ের যে প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেখানে ধলাইয়ের ক্ষেত্রে কার নামটা উঠে আসে এবং শাসক দল যদি প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে সেখানে কি ধলাইয়ের নাম থাকবে, এবং যদিও থাকে ধলাই থেকে ভারতীয় জনতা পার্টির টিকিট কে পাচ্ছেন, সেটাই কিন্তু সবথেকে মূল চর্চার বিষয় ধলাইয়ের প্রত্যেকটা অলিগলির দোকান জায়গায়।